দেশের সম্প্রতি একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে। আমি গতকালকে সেই রাজনৈতিক দলের দীর্ঘ সময় ধরে লং টাইম ধরে তাদের লাইভের বিভিন্ন আলোচনা আমি দেখেছিলাম। তাদের সেই আলোচনার মধ্যে দেশের বর্তমানের যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে দীর্ঘ 7 মাস ধরে, যেভাবে চাঁদাবাজি, 65 দিনে 72টা ধর্ষণ, এই যে ফেব্রুয়ারিতে যেহেতু তারা রাজনৈতিক দলটি গঠন করলো, এই ফেব্রুয়ারিতে দেখলাম যে একটি নিউজে আমরা প্রায় 267টি শিশু নির্যাতন ও নারী ধর্ষণের ঘটনা ঘটেছে এই ফেব্রুয়ারি মাসে। তা নিয়ে কিন্তু তাদের কোনো প্রতিবাদ এবং এটি নিয়ে আসলে কি করা উচিত সরকারের প্রতি তাদের কোনো আহ্বান, এই ধরনের কোনো কিছুই ছিল না। এখন কথা আসে যে সেই সংগঠনের যিনি সভাপতি ছিলেন তিনি সরকারের একজন উপদেষ্টা ছিলেন। আচ্ছা, তিনি তো 7 মাস উপদেষ্টা ছিলেন, সেই 7 মাসে কি তার এই রাজনৈতিক দলে আসবেন এ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি, নাকি হুট করেই তিনি একটি সংগঠনের একটি রাজনৈতিক দলের সভাপতি হয়ে গেলেন যে তাকে কোনোভাবে একটা প্রস্তাব চলে আসছে যে আপনি অমুক দিন পদত্যাগ করেন, তমুক দিন পদত্যাগ করবে, কেন পদত্যাগ করবে, তমুক তাকে একটা রাজনৈতিক আপনি এই সংগঠনের সভাপতি করাও, আপনি এখান থেকে পদত্যাগ করে চলে আসেন, এই ধরনের অফার ছিল। আমরা কিন্তু দেখেছি যে আগস্টের পরে যখন সরকারের পতন হয়, সেই পতনের পরপরই আমরা কিন্তু দেখেছি যে রাজনৈতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কিন্তু বলেছেন তাদের একটা প্ল্যাটফর্ম করবেন, তাদের একটা রাজনৈতিক দল গঠন করবেন, এই নিয়ে অনেক আলোচনা আমরা দেখেছি। কিন্তু মাথায় রাখতে হবে শিক্ষার্থীদের আন্দোলন বা সরব উপস্থিতির আন্দোলন কিন্তু 2024 প্রথম এটা না। 52 পরে আপনার 62 আসছে, 69 আসছে, 70 আসছে, 71 আসছে, এরশাদ বিরোধী আন্দোলন আসছে এবং পরবর্তীতে 2007 সালে 8 সালেও এই ধরনের ঘটনা ঘটছে। মানে দেশের মধ্যে অনেকবারই কিন্তু আমরা কিন্তু ইতিহাস থেকে যদি আমরা দেখি যে একটা সরকারকে হটিয়ে তারা একটা সরকার গঠন করে সেই সরকারের থেকে একটা নিরপেক্ষ নির্বাচন দিবে এই ধরনের কথা বলে নিজেরই একটা দল গঠন করে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য একটি পায়তারা ধরনের ইতিহাস আমরা অনেক আগে থেকেই দেখেছি। সম্প্রতি যে রাজনৈতিক দলটি গঠন হয়েছে তাকে অনেকে কিংস পার্টি, যে সরকারের আদলে কি অন্তর্বর্তীকালীন সরকারের আদলে কি একটি রাজনৈতিক দল গঠন হয়েছে কিনা, যদিও তারা যদি এরকমটা হয়ে থাকে তাহলে তারা সেটা কিন্তু সম্মুখভাবে বলতে পারে। আমরা দেখেছি যে এই মিস্টার নাহিদ সাহেব যখন পদত্যাগপত্র জমা দিতে গেছিলেন প্রধান উপদেষ্টার কাছে, তাকে এমন ভাবে তাদের হাত করলেন, এমন ভাবে একে অপরকে জড়িয়ে ধরলেন, মানে এটি বোঝাই যাচ্ছে যে তার নাহিদ সাহেবকে তিনি কতটা স্নেহ করেন, কতটা ভালোবাসেন। সেটি কিন্তু আরো অনেক কিছু বহিঃপ্রকাশ হতে পারে সেখান থেকে, যে একজন প্রধান উপদেষ্টা চেয়ারে বসে তিনি পদত্যাগ করে একটা রাজনৈতিক দলের সাথে গঠন করবেন, কিছু সময় পরে যিনি একটা রাজনৈতিক দলের সভাপতি হতে যাচ্ছেন তার সাথে আসলে এটি নিয়ে অনেক প্রশ্নই কিন্তু দেখা দিতে পারে। তো ইতিহাস থেকে কিন্তু আমরা দেখেছি যে একটা কারো নেতৃত্বে একটা গণ অভ্যুত্থান ঘটেছে, গণ অভ্যুত্থানের পরে তারা একটি সরকার গঠন করেছে, সে সরকার গঠন করে পরবর্তী একটি রাজনৈতিক দল গঠন করে দীর্ঘ বছর ধরে ক্ষমতা ধরে রাখা, ক্ষমতার একটি পাকাপোক্ত করার জন্য। কেননা কিন্তু অনেকেই এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক নেতাই কিন্তু বলতেছেন যে একটি এক দলকে হটিয়ে আর এক দলকে ক্ষমতায় আনার জন্য অভ্যুত্থান হয়নি, বা একটা নির্বাচনের জন্যই অভ্যুত্থান ঘটেনি। তাহলে কিসের জন্য ঘটেছে অভ্যুত্থানটা? হয়েছে কিসের জন্য? নির্বাচনের জন্য হয় নাই, একদল ক্ষমতায় চলে গেছে আর একদল ক্ষমতায় আসবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। তাহলে ভাই অভ্যুত্থানটা হয়েছে কিসের জন্য? এভাবে নির্বাচন ছাড়া বা গণতন্ত্রমুখী ছাড়া বা এরকমের একপেশি ভাবে এই যে 7 মাসের যে পরিমাণ, যেভাবে এখন মানুষ শান্তিতে কি তাহাজ্জুদ নামাজ পড়তে তারাবি নামাজ পড়তে যেতে পারবে না, যে তারাবি নামাজ পড়তে গেলে ঘরে মেয়ে মানুষ থাকে শুধু, সেখানে ডাকাতি হতে পারে, ডাকাত পড়তে পারে, মানুষ সারাক্ষণ একটা আতঙ্কে যে সন্ধ্যার পরে 2000 টাকার বেশি বাইরে নিয়ে বের হতে পারবে না, হাতে 500-100 টাকা রাখে, এর বেশি রাখে না, মোবাইল ছিনতে হচ্ছে, একটা মানুষ এটা নিরাপত্তার দায়িত্ব নিতে পারতেছে না। মানুষ তো এই জন্য গণ অভ্যুত্থানে সেদিন কিন্তু অংশগ্রহণ করে নাই। আমি নিজে দেখেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী ছিল, দীর্ঘদিন একটি সরকারের শাসনামল ছিল, দুর্নীতিতে সেই সরকারের অনেকে নেতারা যে পরিমাণ দুর্নীতির সাথে জড়িয়ে গিয়েছিল, টাকা পাচার হয়েছিল, সাধারণ মানুষের মধ্যে যে একটা ক্ষোভ এ নিয়ে, এবং সবচেয়ে বড় বিষয়টা ছিল যে তারা ভোট দিতে পারেনি, যে ভোটাধিকারের জন্য। এই জন্য সাধারণ মানুষের সম্পৃক্ততা সেদিন ছিল, সেই কারণে সফল হয়েছে এই অভ্যুত্থান। আর সেই জিনিসটাকে এখন আপনারা অনেক জায়গা থেকে বলতেছে একটা নির্বাচনের জন্য অভ্যুত্থান ঘটে নাই, বা কি একদল ঘটে অন্য দল ক্ষমতায় আসবে সেই জন্য এতগুলো মানুষ জীবন দেন, নানান ধরনের কথা এখন আসলে
আমি এর আগেও বহুবার অনেকবার অনেক কয়টা ভিডিওতে আপনারা দেখেছেন, আমি কিন্তু বলেছি যে এই অন্তর্বর্তী এই বর্তমান অন্ততপক্ষে বিশেষ করে এই প্রধান উপদেষ্টা কথা বর্তমান যিনি রয়েছেন তার দ্বারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। আমি বললাম, আবারও আমি বলতেছি যে এই সরকার কর্তৃক সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সুষ্ঠু নির্বাচন যদি হতে হয়, মানুষের ভোটাধিকারের যে লড়াইটা ছিল দীর্ঘদিন যাবত, সেটা যদি পেতে হয় তাহলে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার হবে না, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে। এটি তার বহন করে গতকালকের যে নতুন রাজনৈতিক দলটি গঠন হয়েছে এবং ভবিষ্যৎ যে প্রক্রিয়া যেটি চলমান, তারা যেগুলো আমরা স্পষ্টত যে কিছু দেখতে পাচ্ছি। এত বড় একটা তারা একটা রাজনৈতিক দল গঠন করলে এখানে এতগুলো মানুষ আসা করলো, আমরা দেখলাম যে সরকারি গাড়ি ব্যবহার পর্যন্ত শেখানো হয়েছে। শিক্ষার্থীরা অনেক জায়গা থেকে মানুষজন সরকারি গাড়ি ব্যবহার করে তারা আসছে। এখন তো আর তাদেরকে সাধারণ শিক্ষার্থী জনতা বলা যাবে না, এখন কিংস পার্টি অনেকে এই ধরনের কথাই বলা যাচ্ছে, শোনা যাচ্ছে। এই টাকার উৎস, খরচের উৎসটা কোথায় ছিল? এক একজনের নামে তো অনেক টাকার, দেখা যাচ্ছে যে মিস্টার নাহিদ সাহেবের বাবা নাকি বনশ্রী, তিনি একজন স্কুল শিক্ষক, 8 কোটি না 10 কোটি টাকা দিয়ে একটা বাড়ি কিনেছেন, বিভিন্ন ফেসবুক ওয়ালে ঘুরছে। জানি না সেটি কতটা সত্য বা মিথ্যা, যদি কেউ মিথ্যা প্রচার করে থাকে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত, তার শাস্তি চাচ্ছে। কিন্তু আমি আবারও ভিডিওর শেষে আমি একটাই কথা বলছি, এখানে একটা প্রশ্ন এখন উঠছে, বিভিন্ন মহলেই কিন্তু নিয়ে আলোচনা হচ্ছে, আদৌ এই সরকার কর্তৃক নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না।